বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি গুপ্ত যুগকে কেন সুবর্ণ যুগ বলে অভিহিত করা হয় তাই নিয়ে আলোচনা করব। প্রাচীন রোমান সভ্যতার মতো প্রাচীন ভারতের গুপ্ত সভ্যতা ও সংস্কৃতি এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছিল। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, ধর্ম প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে এ যুগে উন্নতি বা উৎকর্ষ লক্ষ্য করা যায়। গুপ্ত যুগের সভ্যতা ও সংস্কৃতির অগ্রগতি লক্ষ্য করে তাই অনেকে এই যুগকে সুবর্ণ যুগ বলে অভিহিত করেন। ইতিহাসবিদ বার্নেট গুপ্ত যুগকে প্রাচীন গ্রিসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন, প্রাচীন গ্রিসের ইতিহাসে পেরিক্লিসের যুগের যে স্থান, প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত যুগেরও সেই স্থান। কোনো ইতিহাসবিদ গুপ্ত যুগের এই অগ্রগতির জন্য একে ইংল্যান্ডের এলিজাবেথীয় যুগের সঙ্গেও তুলনা করেছেন। এবার কেন তারা গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বা পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন বা এলিজাবেথীয় যুগের সঙ্গে তুলনা করেছেন সেইগুলো বলবো। সেই কারণ এক, এখানে সুশাসন ও রাজনৈতিক ঐক্য প্রথম এই যুগের বৈশিষ্ট্য। কি? গুপ্ত সম্রাটরা দেশে এক সুদক্ষ বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রণয়ন করেছিলেন। রাজারা স্বৈরাচারী হলেও স্বেচ্ছাচারী ছিলেন না। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল, দেশে লিখিত আইনবিধি ছিল এবং সকলে তা মেনে চলতে বাধ্য ছিল। দেশে দণ্ডবিধি বিশেষ কঠোর ছিল না। তাছাড়া মৌর্য পরবর্তী যুগের রাজনৈতিক অনৈক্য দূর করে গুপ্ত সম্রাটরা ভারতের রাজনৈতিক ঐক্য ও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন। দেশের শান্তি ও শৃঙ্খলা এটা সংস্কৃতির বিকাশে বিশেষ সাহায্য করেছিল। গুপ্ত যুগে হুনদের একাধিক আক্রমণ ঘটলেও গুপ্ত রাজারা দক্ষতার সঙ্গে তা প্রতিহত করেন। ফলে ভয়ঙ্কর হত্যা, লুণ্ঠন ও বিপর্যয়ের হাত থেকে সেই সময় ভারতবর্ষ রক্ষা পায়। 2. কৃষি, শিল্প ও বাণিজ্য অগ্রগতি। গুপ্ত যুগে কৃষি, শিল্প ও বাণিজ্যের অভূতপূর্ব অগ্রগতি ঘটে। কৃষির ক্ষেত্রে এই সময় দেখা যায় যে সেচের জন্য সুদর্শন হ্রদের সংস্কার করা হয়েছিল। কৃষিকার্যে উন্নত যন্ত্রপাতি ব্যবহার ও সেচ ব্যবস্থার প্রচলনের ফলে কৃষি উৎপাদন বেড়েছিল। তাছাড়া শিল্পের ক্ষেত্রে এই যুগে বস্ত্রশিল্প, লৌহশিল্প, ধাতু শিল্প, কাষ্ঠশিল্প সহ বহু শিল্পের উন্নতি ঘটেছিল। কৃষি ও শিল্পের উপর ভিত্তি করে গুপ্ত যুগে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যেরও উন্নতি হয়েছিল। অর্থাৎ এক কথায় বলা যায় যে এই যুগে কৃষি, শিল্প, বাণিজ্য অভূতপূর্ব যে উন্নতি ঘটেছিল, যে সেই উন্নতি না ঘটলে এই গুপ্ত যুগের গুপ্ত সাম্রাজ্যের এত বড় উত্থান হতো না। তাই গুপ্ত যুগকে অনেকে সেই সময়ের সমস্ত দিকের উন্নতি লক্ষ্য করে এই যুগকে সুবর্ণ যুগ বা পেরিক্লিসের যুগ বা এলিজাবেথীয় যুগের সঙ্গে তুলনা করেছে। ভিগুকচ্ছ, কল্যাণ, উজ্জয়িনী প্রভৃতি বন্দর থেকে এই সময় আমরা দেখি যে বাণিজ্যেরও উন্নতি ঘটে। কৃষি, শিল্পের উপর ভিত্তি করে গুপ্ত যুগে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যেরও উন্নতি ঘটে। এই সময় ভিগুকচ্ছ, কল্যাণ, উজ্জয়িনী প্রভৃতি বন্দর থেকে রোম, চীন, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বৈদেশিক বাণিজ্য চলত। বাণিজ্যের উন্নতির জন্য এই যুগে আইন চালু ছিল।
বাণিজ্যের সূত্র ধরে নাসিক, পৈঠান, বারাণসী, তক্ষশিলা প্রভৃতি নগর বা শহরের বিকাশ ঘটেছিল। নগরগুলিতে গিল্ড বা নিগম প্রতিষ্ঠিত হয়েছিল। এই আর্থিক সমৃদ্ধি সংস্কৃতির বিকাশে সহায়তা করেছিল। সুতরাং এই সময় যে নগরের বিকাশ ঘটেছিল তার থেকেই প্রমাণ হয় যে এই সময়ে গুপ্ত যুগে আর্থিক দিক দিয়ে তারা উন্নত ছিল। 3. সামাজিক উদারতা। গুপ্ত যুগে সামাজিক ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন ঘটেছিল। এই সময় বর্ণপ্রথার কঠোরতা হ্রাস পেয়েছিল। সেটা কি? সমাজে উদারতা বৃদ্ধি পেয়েছিল এবং ভেদাভেদ কমে গিয়েছিল। সমাজে ব্রাহ্মণদের প্রাধান্য বেশি থাকলেও বর্ণপ্রথা তেমন কঠোর ছিল না। এই সময়ে বিভিন্ন বর্ণের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় এবং উচ্চ ও নিচ বর্ণের মেলামেশা বৃদ্ধি পায়। অনুলোম ও প্রতিলোম বিবাহ রীতি স্বীকৃত হয়। নারী ও শূদ্রদের সামাজিক অবস্থার উন্নতি হয়। নারীরা শিক্ষা গ্রহণ করতে পারত। ফাহিয়েন বলেছেন যে একমাত্র চণ্ডালরা সমাজে অস্পৃশ্য ছিল। এই ধরনের সামাজিক পরিবর্তন সংস্কৃতির বিকাশে খুব সাহায্য করেছিল। 4. সাহিত্যে অগ্রগতি। সাহিত্যের ক্ষেত্রে গুপ্ত যুগে অভূতপূর্ব অগ্রগতি ঘটেছিল। এই যুগে সাহিত্যের প্রধান মাধ্যম ছিল সংস্কৃত ভাষা, অর্থাৎ সংস্কৃত ভাষায় সাহিত্য লেখা হতো এবং সেই সময় যেসব সাহিত্য লেখা হয়েছিল সেগুলো উন্নতির শিখরে পৌঁছেছিল। সমুদ্রগুপ্ত একজন সুকবি ও সুসাহিত্যিক ছিলেন। কবিরাজ উপাধি গ্রহণ করে তার কবি প্রতিভার পরিচয় পাওয়া যায়। তার সভাকবি হরি সেনের কবি প্রতিভার পরিচয় মেলে এলাহাবাদ প্রশস্তি থেকে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী বীর সেনের ইরান শিলালিপি ছিল বহু তথ্য সংবলিত একটি বিখ্যাত রচনা। এছাড়া এই যুগের স্মৃতিশাস্ত্রগুলো যেমন যাজ্ঞবল্ক্য স্মৃতি, কাত্যায়ন স্মৃতি, ব্যাস স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, দেবল স্মৃতি, নারদ স্মৃতি প্রভৃতি রচিত হয়। কয়েকটি পুরাণ ও রামায়ণ মহাভারত এই যুগে পরিবর্তিত ও পরিমার্জিত হয়েছিল। যে সকল বিখ্যাত পণ্ডিত, দার্শনিক ও শাস্ত্রকার এই যুগে আবির্ভূত হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন ঈশ্বর কৃষ্ণ বসু বন্ধু, অসঙ্গ, গৌড়পাদ, পক্ষিল স্বামীন, চন্দ্রগৌমিন, বৌধায়ন, দিন্নগাচার্য, ভর্তৃহরি, পাণিনি, পতঞ্জলি প্রমুখ। বিশাখ দত্তের মুদ্রারাক্ষস, শূদ্রকের মৃচ্ছকটিক, ভারবীর কিরাতার্জুনীয়ম, ভট্টির ভট্টিকাব্য, দণ্ডির দশকুমার চরিত, বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র, অমর সিংয়ের শব্দকোষ প্রভৃতি সবই গুপ্ত যুগে রচিত হয়েছিল। মহাকবি কালিদাস ছিলেন এই যুগের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক। তার রচিত অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূতম, ঋতুসংহার, কুমারসম্ভব, রঘুবংশম প্রভৃতি কাব্য ও নাটক প্রাচীন ভারতে সাহিত্যের অমূল্য সম্পদ যা এই যুগে রচিত হয়েছিল। 5. স্থাপত্যকর্ম। স্থাপত্য শিল্পে গুপ্ত যুগে অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যায়। এই যুগে পাথর কেটে বিভিন্ন বৌদ্ধ, জৈন ও হিন্দু মন্দির তৈরি করা হয়। অজন্তা, ইলোরা, উদয়গিরির গুহা মন্দিরগুলি এর অন্যতম উদাহরণ। ইট, কাঠ, পাথর ইত্যাদি দিয়ে স্থায়ী মন্দির নির্মাণের রীতি এ যুগেই চালু হয়। মন্দিরের মাঝখানে গর্ভগৃহ ও চারপাশে প্রাঙ্গণ থাকত। এ যুগের উল্লেখযোগ্য কয়েকটি স্থাপত্য নিদর্শন হল মণিনাগের মন্দির,
কোটেশ্বর মন্দির, তিগয়ার বিষ্ণু মন্দির, ভুমারের শিব মন্দির, কুবিরের পার্বতী মন্দির, দেওগড়ের দশাবতার মন্দির, সাঁচি ও বুদ্ধগয়ার স্তূপ প্রভৃতি। 6. ভাস্কর্য ও চিত্রকলা। ভাস্কর্য ও চিত্রকলায় গুপ্ত যুগে উৎকর্ষ লক্ষ্য করা যায়। এই যুগে ভাস্কর্যের বিষয়বস্তু ছিল পৌরাণিক দেবদেবী যেমন রাম, কৃষ্ণ, বিষ্ণু প্রভৃতি। ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শন হল সারনাথের বৌদ্ধ মূর্তিগুলি। অমরাবতী ও মথুরার ভাস্কর্য শোভা এ যুগে পরিণত রূপ লাভ করেছিল। সারনাথের অবলোকিতেশ্বর মূর্তি, সাঁচির বোধিসত্ত্ব, মথুরার ব্রোঞ্জের বুদ্ধমূর্তি প্রভৃতি এ সময়ের ভাস্কর্যের প্রকৃষ্ট উদাহরণ। বারাণসী ও উজ্জয়িনীতেও বহু ভাস্কর্য নিদর্শন রয়েছে। এ যুগের মূর্তিগুলির সৌন্দর্য ছিল অনুপম, তাতে আধ্যাত্মিকতার ছাপ ছিল স্পষ্ট। ডক্টর নিহার রঞ্জন রায় ও অধ্যাপক ষোড়শী কুমার সরস্বতী বলেছেন যে গুপ্ত যুগের শিল্পীরা অতীন্দ্রিয় শিল্প তৈরি করতে চেয়েছিলেন এবং তাতে তারা সফল হয়েছিলেন। অজন্তা ও ইলোরার গুহার দেয়ালে গুপ্ত যুগে অঙ্কিত চিত্রকলাগুলো এ যুগের দর্শকদের বিস্ময় উদ্রেক করে। রাজকীয় জীবন থেকে শুরু করে সাধারণ মানুষ, নগর, অরণ্য, ঋষি, ভূত, প্রেত সবই ছিল এখানকার চিত্রের বিষয়বস্তু। চীনা পর্যটক হিউয়েন সাং বলেছেন, যা কিছু মহৎ, যা কিছু ক্ষুদ্র সবই অজন্তার কোলে আশ্রয় নিয়েছে। এছাড়া বাঘ গুহা চিত্রের নিদর্শনগুলিও অপূর্ব। মাতা ও পুত্র, বোধিসত্ত্ব চক্রপাণি, হরিণ চতুষ্টয় প্রভৃতি চিত্রগুলিতে বাস্তব জীবনের কাহিনী ফুটে উঠেছে। ঐতিহাসিক ডক্টর দ্বিজেন্দ্রনারায়ণ ঝা মন্তব্য করেছেন যে অজন্তার শিল্পীগণ মানুষ ও পশুর প্রতিকৃতি অঙ্কনে চূড়ান্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। 7. বিজ্ঞান। গুপ্ত যুগে চিকিৎসাবিদ্যা, ধাতুশিল্প, রসায়নবিদ্যা, গণিত, জ্যোতিষশাস্ত্র প্রভৃতি বিভিন্ন শাখায় উন্নতি হয়েছিল। ধন্বন্তরী ও বাগভট্ট তাদের চিকিৎসা বিষয়ক গ্রন্থগুলি গুপ্ত যুগেই রচনা করেন। এ যুগে নির্মিত দিল্লির নিকটবর্তী মেহেরৌলি গ্রামের লৌহস্তম্ভটিতে আজও কোনো মরিচা পড়েনি। এটি একটি বিস্ময়কর ব্যাপার। নালন্দায় প্রাপ্ত বুদ্ধের তাম্রমূর্তি, বিভিন্ন স্বর্ণ ও রৌপ্য মুদ্রা প্রভৃতি এ যুগের ধাতুশিল্পের অগ্রগতির পরিচয় দেয়। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা ও শূন্যের ব্যবহার এই যুগে ভারতেই প্রচলিত হয়। পিথাগোরাসের থিওরেম ও ত্রিকোণমিতির সাইন, কোসাইন প্রভৃতির ধারণার সঙ্গেও গুপ্ত যুগে ভারতীয়রা পরিচিত ছিল। দশমিকের ব্যবহারও এই যুগেই শুরু হয়েছিল। এই যুগে জ্যোতিষবিদ্যা চর্চার প্রভূত উন্নতি হয়েছিল। আর্যভট্ট ছিলেন এ যুগের বিখ্যাত বিজ্ঞানী। তিনি সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন। তিনি প্রমাণ করেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং বছরে 365 দিন আছে। তিনি আহ্নিক গতি ও বার্ষিক গতি এবং সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কারণ ব্যাখ্যা করেন। বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতা বরাহমিহির জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন তথ্য ও সূত্রের আবিষ্কার করেন। ব্রহ্মগুপ্ত তার ব্রহ্মসিদ্ধান্তে গুপ্ত যুগেই পৃথিবীর অভিকর্ষ বলের ইঙ্গিত দেন। 8. হিন্দু ধর্মের পুনরুত্থান। জার্মান ঐতিহাসিক ম্যাক্স মুলার গুপ্ত যুগকে হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগ বলে চিহ্নিত করেন। এ যুগে ভক্তি ধর্মের বিকাশ ঘটে এবং মূর্তি পূজা ও তন্ত্র ধর্মের প্রচলন হয়। গুপ্ত যুগে ইন্দ্র, বরুণ, মিত্র প্রভৃতি বৈদিক দেবতার গুরুত্ব হ্রাস পায় এবং তার স্থলে শিব, বিষ্ণু, গণেশ, কার্তিক, দুর্গা, লক্ষ্মী, কালী প্রভৃতি দেবদেবীর উপাসনা শুরু হয়। এছাড়া গুপ্ত রাজারা হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করলেও অন্য ধর্মের প্রতি সহানুভূতিশীল ছিলেন। এ যুগে বৌদ্ধ ধর্মের বিষয়কে গুরুত্ব দেওয়া হতো এবং বৌদ্ধ ধর্মের বিষয়কে কেন্দ্র করে
অজন্তা, সারনাথ প্রভৃতি স্থানের শিল্প নিদর্শনগুলি বৌদ্ধ ধর্মের অগ্রগতির পরিচয় দেয়। অসঙ্গ, বসুবন্ধু, নাগার্জুন, পরমার্থ প্রমুখ বৌদ্ধ দার্শনিক এই যুগেই আবির্ভূত হয়েছিলেন। গুপ্ত রাজারা ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী হলেও পরধর্ম সহিষ্ণু ছিলেন। তাই সবশেষে বলা যায় গুপ্ত যুগের সব দিক দিয়ে উন্নতি হয়েছিল বলে এই যুগকে সুবর্ণ যুগ বলে অভিহিত করা হয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব